সবাইকে স্বাগত দেশযোগে। সাথে আছি আমি ফারহানা ন্যান্সি। শুনছিলেন শিরোনামগুলো, জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে ঘটনার 5 দিন পরও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় আন্দোলন আরও জোরদার করেছেন শিক্ষার্থীরা। প্রক্টর অফিসের পর রবিবার প্রশাসনিক ভবনে তালা দেয়া হয়েছে। রাইয়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রবিবার সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ করতে থাকেন। পরে প্রশাসনিক ভবনের 2টি গেটে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীরা জানান, ঘটনার 5 দিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এজন্য প্রশাসনকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানানো হয়। আসামি ধরা পড়লো না, এখানে আমার না আসলে মনে হচ্ছে না অসহযোগিতা বা সহযোগিতার প্রশ্ন আসে। আমার কথা হচ্ছে আসামি এখন ধরা পড়ে যাওয়া উচিত ছিল। যতদিন পর্যন্ত না আমরা অপরাধী খোঁজ পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রেজিস্টার ছাড়বো না। শুনেই যাচ্ছি যে কাজ চলছে। একজন আসামিকে ধরতে আসলে পুরা বাংলাদেশের আর্মি পর্যন্ত চলে গেল, 5টা সেকশন থেকে কাজ করা হচ্ছে, তবুও কতদিন সময় লাগে এটা আমাদের আসলে জানার বিষয়। প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পর সেখানে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই র্যাব, আমাদের পুলিশ বাহিনী, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য যে ডিবি, এসবি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। এদিকে ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা। দ্রুত অপরাধীকে গ্রেফতারের কারণে একজন নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাজিয়ে তারা প্রশাসনে একটা নাটকের সুযোগ পাবে। আপনারা এই নাটকটা করতে দিবেন না। ধর্ষকেরা শাস্তি অবশ্যই আমরা চাই, সেই সাথে আমাদের ভিসি স্যারের সাথে এভাবে অপমানজনক যে ঘটনা ঘটানো হয়েছে এটারও আমরা দাবি জানাই এবং এটার আমরা তীব্র নিন্দা জানাই। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। বনশ্রী হালদার, 71। দর্শক, যেমনটা প্রতিবেদনে দেখছিলাম, শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, একটু জানতে চাই ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কি এখন? 7 দিনের সময় দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে, কাজ শুরু করেছে কিনা তারা, এবং আসলে কি কারণে এখন পর্যন্ত কাউকে আটক করা গেল না, পুলিশ কি বলছে? আটক না করার মূল যে বিষয় সেটা হচ্ছে অভিযুক্তের যে মূল ছবি, সেই ছবি প্রকাশ পেয়েছে আসলে 3 দিন পরে। 3 দিন পরে প্রশাসন ছবি প্রকাশ করেছে। তার আগ পর্যন্ত যে ছবিটা প্রকাশ পেয়েছিল সেটা হচ্ছে এআই জেনারেটেড ছবি, যার কারণে মূল ছবির সাথে আসলে যে ছবি প্রথম থেকে বিভিন্ন পেজে ঘুরেছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা পুলিশের পক্ষ থেকে যে ছবি নিয়ে অর্থাৎ অভিযুক্তকে ধরিয়ে দিতে বলা হয়েছে সেটি কিন্তু আসল ছিল না, যার কারণে আসলে এখানে একটা বড় একটা গ্যাপ পড়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সারাদিন আজকে প্রশাসনিক ভবন অবরোধ, গতকাল থেকে প্রক্টর অফিস তালাবদ্ধ। এখানে প্রশাসনে বিকাল 4টা বেজে গেছে এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কেউ আসলে বের হতে পারছেন না এখন অফিস থেকে, তারা এখানে অবরুদ্ধ অবস্থায় আছেন। তবে এখনো পর্যন্ত প্রশাসনে কেউ আসলে এখানে আসেননি, যারা আন্দোলন করছে তাদের সাথে কথাও বলতে আসেননি। আমরা যতটুকু জানতে পেরেছি উপাচার্য, উপাচার্য সহ প্রক্টর তারা পুরাতন যে রেজিস্ট্রার বিল্ডিং আছে সেখানে একটি সভা করছেন। তবে সে সভার কারণ আসলে আমরা জানতে পারিনি, কি নিয়ে তারা সেখানে সভা করছেন। আমরা একটু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যে আসলে এখানে এখন সবশেষ যে দাবিটা আসলে এটা কি হতে পারে আপনাদের, যে আপনাদের
কেবল এখন এসে হচ্ছে ওরা ইয়ে করতেছে। আচ্ছা, আপনাদের সবশেষ দাবিটা এখন কি অবস্থা আছে? আমরা তো সকাল থেকে বসে আছি যে ভিসি স্যার আসবেন, আমাদেরকে জানাবেন। আমরা জাস্ট তার কাছে জানতে চাই। তিনি গতকাল রাতেও সেম কাহিনী করেছে। আজকে সকাল 8:30 থেকে আমরা এখানে আছি, 9:30 এখানে দেওয়া হয়েছে। প্রশাসনের কেউ একজন আসেনি। আমরা তো চাইতেছি না এটা করতে, ঠিক আছে, কিন্তু উনি আমাদেরকে বাধ্য করতেছে। আমরা কর্মসূচি দিয়েছি, উনি জানে সেটা। শুনছিলেন ন্যান্সি যে তারা আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য পাচ্ছে না, যার কারণে এখনো পর্যন্ত এখানে অবরোধ করে আছেন এবং শেষ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলে আমাদের জানাচ্ছেন। নিশ্চয়ই রায়হান, সেটার অগ্রগতি হলে আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে তথ্য নিব। আপনাকে ধন্যবাদ। দর্শক, রায়হান বিন আমিন আমাদেরকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে জানাচ্ছিল সবশেষ খবরাখবর। এদিকে গাজীপুরে ডুয়েটে নতুন ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। শিক্ষার্থীরা জানান, সম্প্রতি নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের একাংশ। রোববার নতুন ভিসির যোগ দেওয়ার খবর পেয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রধান গেট বন্ধ করে লাল কার্ড কর্মসূচি পালন করে ওই শিক্ষার্থীরা। এদিকে গেটের বাইরে অবস্থান নেয় ভিসি সমর্থকরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় চালু হয়েছে আউটকাম বেসড এডুকেশন বা OBE পদ্ধতি। শিক্ষকরা বলছেন, এই পদ্ধতিতে শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর শিক্ষার বদলে বিশ্লেষণী দক্ষতা, যোগাযোগ সক্ষমতা ও বাস্তব প্রয়োগ ভিত্তিক শিক্ষা নিশ্চিত হবে। এই নিয়ে শিক্ষার্থীরা জানান, এই পদ্ধতি মানসম্মত, কিন্তু এর বাস্তবায়নে রয়েছে নানান চ্যালেঞ্জ। বিস্তারিত মাহফুজ শুভ্রর প্রতিবেদনে। শিক্ষা পদ্ধতির পরিবর্তন করে এবছর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে আউটকাম বেসড এডুকেশন বা OBE। একই সঙ্গে নতুন শিক্ষাবর্ষ থেকে ইয়ার পদ্ধতির বদলে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। শিক্ষকরা জানান, এতে মুখস্থ নির্ভর শিক্ষার বদলে শিক্ষার্থীদের বিশ্লেষণ, যোগাযোগ এবং প্রায়োগিক দক্ষতা বাড়বে। এছাড়া OBE পদ্ধতিতে শিক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের 60% নির্ধারিত হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, আর বাকি 40% নম্বর দেওয়া হবে ক্লাসে উপস্থিতি, কুইজ, ক্লাস টেস্ট এবং অন্যান্য দক্ষতার উপর। এ নিয়ে শিক্ষার্থীরাও জানান, এতে শিক্ষার্থীরা চাকরির বাজারে আরও দক্ষ ও যোগ্য হয়ে উঠবে। তবে এ পদ্ধতির বাস্তবায়নের জন্য শিক্ষকদের আন্তরিকতা ও সমন্বয়ের দরকার হবে। যখন চিন্তা করবেন যে সেমিস্টার পদ্ধতিতে ক্লাস নেওয়া, তখন শিক্ষকদের প্রায়ই ক্লাসে আসতে হবে, স্টুডেন্টদের প্রেজেন্টেশন নিতে হবে, স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট দিতে হবে, এগুলোর তাদের প্রতিদিন তাদের মূল্যায়ন করতে হবে। আশা করছি OBE পদ্ধতি চালু করার পরে এই যে সেশন জটটা আছে, এই সেশন জটটার হ্রাস ঘটবে। এই সেশন জটটা আমরা মোটামুটি কাটিয়ে উঠতে পারবো। আর বিশ্লেষকরা জানান, পর্যাপ্ত অবকাঠামো, দক্ষ শিক্ষক এবং প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তা নিশ্চিত না হলে এই কারিকুলাম জানাজা শেষে মিজানুর রহমান সিনহার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রী ও চিফ হুইপ। মোহন ইসলাম, 71, ঢাকা। গাজীপুরে ডুয়েটে নতুন ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষে 15 জন আহত হয়েছে। ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতির। শিক্ষার্থীরা জানান, সম্প্রতি নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের একাংশ। রোববার নতুন ভিসির যোগ দেওয়ার খবর পেয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রধান গেট বন্ধ করে লাল কার্ড কর্মসূচি পালন করে ওই শিক্ষার্থীরা। এদিকে গেটের বাইরে অবস্থান নেয় ভিসি সমর্থকরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয় অন্তত 15 জন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে ঘটনার 5 দিন পরও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় আন্দোলন আরও জোরদার করেছেন শিক্ষার্থীরা। প্রক্টর অফিসের পর রবিবার প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ করতে থাকেন। পরে প্রশাসনিক ভবনের 2টি গেটে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীরা জানান, ঘটনার 5 দিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এজন্য প্রশাসনকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানানো হয়। এখন পর্যন্ত ওই তার আসামি ধরা পড়লো না। এখানে আমার না আসলে মনে হচ্ছে না অসহযোগিতা বা সহযোগিতার প্রশ্ন আসে। আমার কথা হচ্ছে আসামি এখন ধরা পড়ে যাওয়া উচিত ছিল। কোনো আমরা অপরাধীর কোনো হদিস পাই নাই এবং কালকে আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে যতদিন পর্যন্ত না আমরা অপরাধীর খোঁজ পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রেজিস্টার ছাড়বো না। আমরা শুনেই যাচ্ছি যে কাজ চলছে। একজন আসামিকে ধরতে আসলে পুরা বাংলাদেশের আর্মি পর্যন্ত চলে গেল, 5টা সেকশন থেকে কাজ করা হচ্ছে, তবু কতদিন সময় লাগে এটা আমাদের আসলে জানার বিষয়। প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পর সেখানে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই র্যাব, আমাদের পুলিশ বাহিনী, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য যে ডিবি, এসবি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। এদিকে ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা। দ্রুত সিদ্ধান্ত চাপিয়ে দ্রুত অপরাধীকে গ্রেফতারের কারণে একজন নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাজিয়ে তারা প্রশাসন একটা নাটকের সুযোগ পাবে। আপনারা এই নাটকটা করতে দিবেন না। এই ঘটনার অবশ্যই বিচার হবে, ধর্ষকেরা শাস্তি অবশ্যই আমরা চাই। সেই সাথে আমাদের ভিসি স্যারের সাথে এভাবে অপমানজনক যে ঘটনা ঘটানো হয়েছে এটারও আমরা দাবি জানাই এবং এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। বনশ্রী হালদার, ৭১। সমস্যা হবে। আমাদের অবকাঠামোগত একটা চ্যালেঞ্জ আছে। তারপর আমরা যদি বলি ফাইনান্সিয়াল একটা চ্যালেঞ্জ কিন্তু আছে। তারপর আমাদের শিক্ষকের কিন্তু অপ্রতুলতা আছে। আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে হয়তো 100 জন বা 80 জন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, কিন্তু আমাদের শিক্ষক আছে একটা ডিপার্টমেন্টে 20 জন, 18 জন, 22 জন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় ওবি পদ্ধতি পরিচালনার জন্য কারিকুলাম প্রস্তুত। এখন দরকার আরো দক্ষ শিক্ষক ও প্রয়োজনীয় জনবল। শিক্ষক এবং আমাদের সাপোর্ট স্টাফের সংখ্যা কিন্তু বর্তমানে খুবই অপ্রতুল। আমাদের যে পোস্টগুলো খালি আছে, এখন পর্যন্ত প্রায় 300-র অধিক শিক্ষকের পোস্ট খালি আছে এবং কর্মচারীদের সংখ্যাও প্রায় 400-র মতো খালি আছে। 2025-26 শিক্ষাবর্ষ থেকে ওবি পদ্ধতি কার্যকর হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে হাওর এলাকার নদ নদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 35 সেন্টিমিটার বেড়ে সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্ট দিয়ে বিপদসীমার 76 সেন্টিমিটার নিচে দিয়ে বইছে। এতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে শঙ্কা করছে সংশ্লিষ্টরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কিশোরগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 35 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার মাত্র 76 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই, ভুগাই, কংস এবং অন্যান্য উপনদীগুলোতে পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও মৌসুমী বিপদসীমা অতিক্রম করেছে। হাওর ও নদ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে রয়েছে হাওরের উঁচু এলাকার ফসল। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার হাওর অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কৃষকরা বলছেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক জমির ধান পানিতে তলিয়ে রয়েছে। কেউ কেউ নৌকা ব্যবহার করে ডুবে থাকা ক্ষেত থেকে ধান সংগ্রহ করছেন। রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, ধানের তোলা হয়ে গেছে, এটা সব বাসায় গেছে। টানা তুলছিলাম, মনে আর জল হচ্ছে, টানা আবার তুলতেছি বাড়ি হাইলা দিয়া তুলতাছি না, এই অবস্থা একটা লাগছে। আর হানি আমার তুলতে তুলতে আবার হানি হয়ে যাচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, এবার জেলার 10 উপজেলায় 77,363 জন কৃষকের 16,778 হেক্টর জমির ব্যুরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। শাকিলা সিথি, ৭১।
মানিকগঞ্জের পদ্মা ও যমুনায় পানি বেড়ে হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার নদীর কাছাকাছি এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে আতঙ্কিত নদী পাড়ের মানুষ। ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখার পর পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন সংসদ সদস্যরা। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। উজানের ঢলে পদ্মা ও যমুনায় পানি বেড়েছে। ভাঙন শুরু হয়েছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা, বাগুটিয়া, চরকাটারি, শিবালয় উপজেলার বরুরিয়া, জাফরগঞ্জ, তেওতা, নয়াকান্দি ও হরিরামপুর উপজেলার ধুলছুরা, কুশিয়ারচর, আন্ধারমানিক, কাঞ্চনপুর সহ অন্তত 15টি এলাকায়। নদী পারে বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি নদীতে মিশে গেছে, ভেঙে যাচ্ছে ফসলি জমিও। ভাঙনের মুখে গবাদি পশু ও সহায় সম্বল নিয়ে চরম আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের মানুষ। এখন ওই যে ভাঙা শুরু হয়ে গেছে, এখন পানি বাড়তেছে, এখন সমানে পড়তেছে, খালি ভাঙতেইছে। এখন হচ্ছে বাড়ি ভাঙছে, অর্ধেক বাড়ি ভাঙে চলে গেছে নদীতে, আর অর্ধেকটুকু আমার আছে। তো সবই গেল, বাড়ি ভাঙে গেছে, পাশে ঘর উঠাইছি, তাও ভাঙে যাইতেছে। ঘর গেছে 3-4 খানে, যে আমি যেটা থাকি তাও যাইতেছে চলে। ভাঙন কবলিতদের অভিযোগ, প্রতি বছরই এসব এলাকায় নদী ভাঙনের শিকার হন শত শত পরিবার। অস্থায়ীভাবে আপৎকালীন কিছু জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হলেও সেগুলোর বেশিরভাগই নদীতে চলে গেছে। আমাদের চক অর্ধেক হয়ে গেছে, বরুলিয়া চক, নয়াকান্দি চক অর্ধেক জমি চলে গেছে নদীতে। খালি আমাকে আশ্বাস বাসালি দিতেছে যে না, আপনারা এই জায়গা থাকতে পারবেন, এই জায়গা থাকতে পারবেন, নদীর শাসনের কাজ করে দেবো, বস্তা বেলায় দেবো, আমরা কিচ্ছু দেখি না। এখানে স্থায়ী বাঁধের বিকল্প মূলত নাই, কারণ কি বেশিরভাগ অংশই তো ভেঙে একবারে নদীর ভিতরে চলে গেছে। এদিকে ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন স্ব এলাকার সংসদ সদস্যরা। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে ভাঙন এলাকাগুলোতে আপৎকালীন বালুর বস্তা ও জিও টিউব ফেলে প্রতিরোধমূলক কাজ শুরু হয়েছে। স্থায়ীভাবেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, যেটা আমরা প্রকল্প আমাদের চলমান আছে, অর্থাৎ ডিপিপি প্রণয়ন চলমান আছে। ইতিমধ্যে আমাদের একটা বড় একটা প্রকল্প ডিপিপি প্রণয়ন করে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে আছে, সেটা যাচাই বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ভাঙন প্রতিরোধে শুধুমাত্র আপৎকালীন ব্যবস্থা নয়, স্থায়ীভাবে রক্ষাবাঁধ নির্মাণের দাবি পদ্মা ও যমুনা পাড়ের মানুষদের। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে প্রয়োজনীয় সবকিছুর দিকে নজর রাখছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে নোয়াখালীর সুবর্ণচরের কাটাখালী ঘাট এলাকায় নদী ভাঙন পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, মেঘনা নদীর ভাঙন রোধে আগামী অর্থ বছরে স্থায়ী ব্যবস্থা করবে সরকার। বৃহত্তর নোয়াখালীর মানুষ সবসময় নদী ভাঙন, প্লাবন, বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করে আসছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সচেতন রয়েছেন বলে জানান তিনি। দীর্ঘদিনের মানুষের যে প্রত্যাশা যে পার্মানেন্ট কিছু ওয়ার্ক করা দরকার, সেই অনুযায়ী আমরা এই এলাকায় যেখানে যেটা খুব বেশি অতীব প্রয়োজন এই মুহূর্তে, সেখানে আমরা পার্মানেন্ট ওয়ার্ক হিসাবে আমরা কিছু ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। আমরা সেই অনুযায়ী স্টাডি রিপোর্ট কমপ্লিট হওয়ার পর চেষ্টা করব আগামী অর্থ বছরেই এই কাজগুলোকে সমাপ্ত করার জন্য। গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হয়েছে। এবছর সেই ব্যত্যয় কাটিয়ে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তির হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এজন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। দুপুরে রাজবাড়ী পৌরসভার সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষের প্রয়োজনের তাগিদের দ্বিতীয় পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতুর কথা ভাবছে সরকার। পরে গত 25শে মার্চ রাজবাড়ী দৌলদিয়ায় বাসডুবির ঘটনায় 26 জন নিহত সহ মোট 62 জনের পরিবারের হাতে 2,60,00,000 টাকার চেক তুলে দেন মন্ত্রী। গতবার যেখানে যেখানে সামান্য ব্যত্যয় হয়েছে, সেই জায়গাগুলি এবার আবার আরও কিভাবে কার্যকর করা যায়, ফাংশনেবল রাখা যায়, সেই জায়গাগুলিতে আমরা ইতিমধ্যে অনেকগুলি মিটিং করেছি। রেলে মিটিং হয়েছে, রেল মন্ত্রণালয়ে মিটিং হয়েছে, সড়কে, এবং সব স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং হয়েছে। আমি মনে করছি যে এবার ঈদযাত্রাটা আরও বেশি নিরাপদ, আরও বেশি স্বস্তির হবে আশা করছি। নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত তৎপরতায় চট্টগ্রাম বন্দরে চুরি ডাকাতি কমেছে।
বন্দর কর্তৃপক্ষ এমন দাবি করে আরও জানায়, এবছরের প্রথম 6 মাসে কোনো ধরনের পাইরেসি না হওয়ায় বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের সুনাম বেড়েছে। একই সাথে জাহাজে দস্যুতা ও ডাকাতি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা রিক্যাবের গুড বুকে নাম উঠেছে চট্টগ্রাম বন্দরের। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য, ছবিতে প্রতিবেদন। চুরি ঠেকাতে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সাহায্যে চট্টগ্রাম বন্দরে প্রবেশ ও অবস্থান করা প্রতিটি জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রিক্যাব জানিয়েছে, বন্দরের ৬২ নটিক্যাল মাইল বর্তমানে অনেকটাই দস্যুমুক্ত। অথচ ২০২৩ সালে রিক্যাপের একাধিক প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙরে অন্তত ৬টি বড় ধরনের চুরি ডাকাতির কথা জানানো হয়। আর ২০২৪ সালে ১৩টি এবং ২০২৫ সালে ৪টি চুরি ও দস্যুতার ঘটনা রেকর্ড করেছিল সংস্থাটি। আমরা এটা মোকাবেলা করছি বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী এবং আমাদের যে ভিডিএমএস আছে তাদের সাথে পোর্ট কন্ট্রোল খুব নিবিড় সংযোগের মাধ্যমে করছে। সো এখানে যারা ট্রাই করছে, আমাদের যদি কুইক রেসপন্সটা হয়, এখানে তাদেরকে প্রথমতই আমরা থামিয়ে দিতে পারছি। দ্বিতীয় হচ্ছে গিয়ে বাংলাদেশ কোস্টগার্ড এবং নেভি বহির্নোঙর এলাকাটা অত্যন্ত ভালোভাবে তারা নজরদারিতে রাখেন। এমনকি ২০১০ সাল থেকে পর ৩ বছর মার্চেন্ট শিপে দস্যুতা বেড়ে যাওয়ায় সংস্থাটি চট্টগ্রাম বন্দরকে কালো তালিকাভুক্ত করে। এতে বন্দরের ভাবমূর্তি নষ্ট হয়েছিল। এখন নৌবাহিনী, কোস্টগার্ড এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, কঠোর নজরদারির কারণে বন্দরে অপরাধ প্রবণতা কমেছে। ভাবমূর্তিটা আপনার ভালো হলো, আপনার যে কোনো পাইরেসির ইনসিডেন্ট নাই, এখানে তো সবাই একটা স্বাচ্ছন্দ্য বোধ করে সহজেই জাহাজ পাঠাতে আর দ্বিতীয়বার চিন্তা করতে হচ্ছে না। নিয়মিত টহল কার্যক্রম এবং বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজসমূহের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমানে চট্টগ্রাম বন্দর একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বন্দরে নিরাপত্তা সমস্যা দেখা দিলে আন্তর্জাতিক শিপিং কোম্পানি, বীমা প্রতিষ্ঠান এবং বৈদেশিক বাণিজ্যে সরাসরি প্রভাব পড়ে। বনশ্রী হালদার, ৭১। পরিত্যক্ত ঘোষণা করার ৭ বছর পরেও ক্লাস চলছে গাইবান্ধার পলাশবাড়ি মেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষকরা জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সেখানে চলছে ছোট শিশুদের লেখাপড়া। এ নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, বিষয়টি বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সমাধান হয়নি। পাপুল সরকারের তথ্য, ছবিতে প্রতিবেদন। ক্লাসের ভাঙা ছাদ থেকে প্রায় খসে পড়ছে পলেস্তারা। কোথাও ফেটে গেছে বিম পিলার, আবার কোথাও মরিচা ধরা রড বেরিয়ে আছে ছাদ থেকে। যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা। এরই মধ্যে চলছে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৯৮ সালে পুনর্নির্মাণ করা হয়। অথচ এরপর থেকে আর কোনো সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ শিক্ষা ভবনটি ২০১৯ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভাঙে ভাঙে আমাদের এখানে গায়ে পড়ে, আমরা ঠিক মতো পড়তেও পারি না। বৃষ্টি, বর্ষা, বাদলের দিন আসলে বাচ্চারা স্কুলে আসলে ভেঙে পড়ে, আমরা ভয়ে থাকি। যারা টিচার আছেন তারা সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে আন্তরিকতার সহিত পাঠদান করেন। এই কারণে এখানে বাচ্চাদের সংখ্যা অনেক বেশি। আমার এই কচিকাচি বাচ্চাদের মুখের দিক তাকায়া আমার বিদ্যালয়ে অতি শীঘ্রই একটি বিল্ডিং এর ব্যবস্থা করা হোক। এ নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়টির নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে, একবার চিঠিও দেওয়া হয়েছে। স্কুলের আবেদন আমরা পাঠাইছিলাম হচ্ছে ডিসি অফিসে, জেলা অফিসে পাঠাইছিলাম। ডিসি অফিস থেকে একটা তালিকা চাওয়া হয়েছিল, তখন আমরা স্কুলের বরাদ্দের জন্য আমরা পাঠাইছিলাম। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, লিখিত আবেদন পেলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রতিষ্ঠান প্রধান আমার দপ্তরে এই ব্যাপারে এখন পর্যন্ত আসেন নাই। যদি উনি আসেন, তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আছেন, প্রাথমিক শিক্ষা অফিসার আছেন, এনাদের মাধ্যমে বসে আমরা হয়তো সরকারের নজরে নিয়ে আসতে পারি। আর সরকারের তো প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়নে পিএডিপি 4 থেকে শুরু করে অনেক প্রজেক্ট চলমান আছে। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত মেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে রয়েছেন ২ শতাধিক শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক। শাকিলা শম্পা, ৭১।
চট্টগ্রামের ফোরবেল একাডেমিতে অনুষ্ঠিত হলো জলবায়ু পরিবর্তন ভিত্তিক চিত্র প্রদর্শনী। একই সাথে প্রতিষ্ঠানটি উদযাপন করেছে স্ট্রিমস ডে। রবিবার আয়োজিত প্রদর্শনীতে জলবায়ু সচেতনতা বিষয়ক বিভিন্ন শিল্পকর্ম ও ইনস্টলেশন প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে স্ট্রিমস প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয় প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা, গণিত বিষয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজ। প্রদর্শনীতে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির বিভিন্ন বিষয় গুরুত্বের সাথে তুলে ধরা হয়। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন ও দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ। দর্শক, চলছে দেশ চোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।